আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। এটা ছিল তোমাদের মূল বই। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর 2025 সালের শিক্ষকের জন্য পরিমার্জিত। তোমরা মোলাটা ভালোভাবে দেখবো, কে কে লেখছে, পরিবর্তন করছে, করা কীভাবে করছে, সুন্দর করে একভাবে ভালো করে দেখে নিবা। দেখো, সূচিপত্র তোমাদের মোট 6টি অধ্যায় আছে। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় কী বলছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। দেখো, এই যে প্রথম অধ্যায়, এই bangladesh.gov.bd, ঠিক আছে, এই ওয়েবসাইটের ভিতরে সব কিছু দেওয়া আছে। এই অধ্যায় শেষে আমরা এগুলো জানতে পারবো। দেখো, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমরা এখান থেকে আলোচনা শুরু করব। গুরুত্বপূর্ণ ক্লাস, আমি তোমাদেরকে ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দিব। এবং যেগুলো প্রশ্ন আছে, খেয়াল করো, তোমাদের যারা বর্তমানে 9-10 আছে, তোমাদের প্রশ্নগুলো কিন্তু রিডিং পড়া ভিতর থেকে আসবে, অনুশ্রেণী প্রশ্ন পরীক্ষা আসবে না। তাহলে তোমাদের কী করতে হবে? এখন রিডিং পড়াগুলো ভালোভাবে পড়তে হবে। এবং যেগুলো পরীক্ষা আসার মতো আমি একদিন শিক্ষক হিসেবে বলতে পারি, তোমাদেরকে আমি এগুলো সুন্দর করে ধরিয়ে দেবো এবং তোমরা ওখান থেকে এগুলো নোট করে বা তোমাদের বই দাগায়া আনলাইন করে এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। এবং যেগুলো রিডিং পড়া, ওগুলো রিডিং পড়া নেবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। দেখছো, কোনো টাকা বিলিয়ন ট্রিলিয়নের কোনো কাজ নেই। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে 21 শতকে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে কি? সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। তাহলে মানুষকে, এই পৃথিবীর সম্পদ মানুষ কেন? মানুষ জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে, জ্ঞান ব্যবহার করতে পারে। এই জন্যই মানুষকে কি পৃথিবীর সম্পদ বলা হয়। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎ পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, আর একটি হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। দুটো গুরুত্বপূর্ণ শব্দ। একটা হচ্ছে কি গ্লোবালাইজেশন, মানে যেটাকে বিশ্বায়ন বলে। আর হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনস্কার রিডিং পড়তে হবে। প্রশ্ন আসবে গ্লোবালাইজেশন কি, ইন্টারন্যাশনালাইজেশন কি, এগুলো না পারলে আমরা রিডিং না পারলে বুঝতে পারবো না, ঠিক আছে? এই দুটি বিষয়ে ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি দিতে পারি বা নিতে পারি। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যেখানে আছে সেই অংশটি বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে। আবার বাংলাদেশের আদিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে গেছে। ওয়াসাদাস থেকে 19 শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষের যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। দেখো, এই যে অষ্টাদশ শতাব্দী থেকে 19 শতাব্দীতে মানুষ কি শিল্প বিপ্লবের ফলে এখন মানুষ আগে কৃষিকাজ করতে হাতে কলমে করার প্রয়োজন নাই। এখন যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারে। ধান কাটা, ধান রোপণ করা, ঠিক আছে, ধান সিদ্ধ করা, চাল বের করা, সব ডিজিটালাইজেশন। এখন মানুষের হাতে কোনো কাজ নেই, কষ্ট নেই। এগুলো শিল্প বিপ্লব মানে প্রযুক্তির ফলে সময় পাইছে। তারপরে পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল এক সময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। এই বিষয় থেকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবারও সেই একই ব্যাপার ঘটেছে। যারা
জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, ঠিক আছে, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই বর্তমানে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজের উন্নয়নের ক্ষেত্রে। সত্যি কথা বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয়তা দক্ষতা স্কিল হিসেবে, মানে দক্ষতা মানে কি ইংলিশে বলে স্কিল হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলেই একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে। একজন শিক্ষার্থী ততক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই দক্ষতা অর্জন করতে না পারলে সে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। চিন্তা করছো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে হেডিং দিয়ে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা দক্ষতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে মুঠের মধ্যে নিয়ে এসেছে। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী গণিতবিদদের হাতে। এই আধুনিক কম্পিউটারের জনককে পরীক্ষা আসে চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার জনককে চার্লস ব্যাবেজ। তিনি কি ছিলেন? একাধারে একজন প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। অনেকে তাকে আধুনিক কম্পিউটার জনক বলা হয়। দেখো এই যে আধুনিক কম্পিউটার জনক কে? আধুনিক কম্পিউটার জনক কে? চার্লস ব্যাবেজ। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। এই যে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন কে? ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। খেয়াল রাখবা। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। কত সালে? 1991 সালে। কোথায়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় যে সেটি সঠিকভাবেই কাজ করছে। পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণযন্ত্র আবিষ্কার করেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু এই জায়গায় মনোযোগ সহকারে এগুলো ভালোভাবে পড়ে নেবে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তবে গণনার কাজটি কীভাবে আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা ল্যাভলেস। দেখো এই যে উনি মায়ের কারণে অ্যাডা ছোটোবেলা থেকে বিজ্ঞান গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। এই কারণে অ্যাডা ল্যাভেলসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বলা হয়। মানে এই যে কম্পিউটার প্রোগ্রামের জনককে অ্যাডা ল্যাভেলস, এই যে এই নাম। এই কারণে অ্যাডা ল্যাভেলসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1840 সালে চার্লস ব্যাবেজের তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা ল্যাভেলস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারণাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা ল্যাভেলস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ পড়া, এগুলো ভালোভাবে কিন্তু অবশ্যই পড়তে হবে রিডিং। তোমার বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? এই তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? এই যে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যাকে আমরা স্যার জগদীশচন্দ্র বসু বলি।
যিনি আমাদের রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু যদিও আমরা তাকে পুরস্কার হিসেবে ভূষিত করতে পারিনি বা বিশ্ব করতে পারিনি। 1895 সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তারের ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন। কত সালে? 1895 সালে। কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। ওই যেটা কথা বলছিলাম আমার বেতার রেডিও, বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েমো মার্কিনি। ঠিক আছে, মানে কি আমরা বলি যে রেডিও আবিষ্কার করতে প্রথমে আমাদের কিন্তু জগদীশচন্দ্র বসু, যদিও তার এই গল্প মানে তার যে আবিষ্কার ছিল এটা প্রকাশিত না হয় স্বীকৃতি পায়নি, কিন্তু এটি ইতালির বিজ্ঞানী যে গুগলিয়েমো মার্কনি এটি আবিষ্কার করছে এবং এটা প্রকাশ করছে, স্বীকৃতি পাইছে। এই জন্য কি রেডিওর জনক বলা হয় কাকে, বা বেতারের জনককে? মার্কনি। তবে 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তাকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, এটা কিন্তু পড়তে হবে। IEEE এর পুনরূপ কি জানতে হবে আমাদের। ঠিক আছে, রেডিও বিজ্ঞানের অগ্রগতি ও অন্যতম আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করেন, এজন্য তাকে বেতার যন্ত্র আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। দেখছো, 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে কে? যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি। এরপরে কে আসে? মেইন ফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে কে? যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি। এই যে প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। তাহলে মাইক্রোপ্রসেসর আবিষ্কার কত সালে? 1971 সালে। খেয়াল রাখবা। 20 শতকের 70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট, এর নাম কি আগে ছিল কি? আরপানেট ছিল, যেটা আমরা বর্তমানে ইন্টারনেট ব্যবহার করি, আবিষ্কৃত হয়। বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে, আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। ঠিক আছে, 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে বার্তালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। প্রথম ইমেল পদ্ধতি চালু করেন কে? আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে, এই যে তার ছবি দেওয়া আছে চিত্র সহকারে। তাহলে তোমরা আজকে এ পর্যন্ত দেখো, পরবর্তী ক্লাসে আবার আমরা তোমাদের 5 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আজকে আমরা 4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় জেনে শুনে রিডিং ভালোভাবে পড়ে তারপরে এগুলো মুখস্থ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, চেষ্টা করতে হবে। আর আমরা তোমাদের ধারাবাহিক ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। সবাই আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো করে সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।